অবরুদ্ধ নিশীথ, তেজস্মিতা মুর্তজা। আজকে রয়েছে ৫৪তম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। ক্লাব ঘরে ফের আগুন জ্বলেছিল সেদিন। তখন দুপুর ১২টা। ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো এক ছোটে দৌড়ালো ক্লাবের দিকে। ওটা ওদের প্রাণের স্থল। রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে, সকাল থেকে রাত ওখানেই কাজ। আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এ বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। হন্য হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটল সবগুলো। কোনো দিকে খেয়াল নেই, যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেবানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকে পেয়েছিল না ওরা। শুধু আগুন চলছে, বহর বাড়ছে। ওয়ার্কশপের দুজন দেখলো তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝার কেন সাথে এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাঝহারকে দেখে, তবু কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায়। জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় ছিটিয়েছিল দুজন। পলাশ হেলে দুলে বাড়ির মেইন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেছিল। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। দাউ দাউ করে শুধু উপরে উঠছিল। অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়ই। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখল। বাপ, আয় একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন, আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমির নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এত সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস আমি ফুল ড্যামেজ জয়। চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো হো করে হাসল পলাশ। আয় মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পাতা, ১০০০ টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দেই তোকে? আমি তোর ক্ষতি করেছি, তুই আমার। কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসল। আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয় আমির হ্যাজ রানস অন হিজ ওন ডিস্টিংক্ট স্ট্রেংথ। আর না সে আপনার কাছে ক্ষমা প্রার্থী? এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যাই না বহুদিন, এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছু না। জয় জানত না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার। বিট্রে হলেও আছি আমি সামলাতে। অন্ধ থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে। দুর্বল তরু, মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। ঘুঙ্গানির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সব কিছু হারানোর যন্ত্রণার একটু একটু মূল্য ফেরত পেয়েছে। যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি, সে অতৃপ্ততাটুকু পূরণ করেছে। অন্ধকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শোধটুকু শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়ে। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ হয়ে পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে দপ করে বসল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নীরবে সাব্বাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে? পানি ছেটালো মুখে। শরীরে হাত দেয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর।
চোখ খুলতে পারছিল না ঠিকমতো। চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করেছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল। জয়, আমির তোকে ছাড়বে না রে, একটু চিন্তা কর, আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর আর কেউ নেই রে, আমি না দিলে কেউ দেবে না, খাবেও না আর। বড় বেপরোয়া, বেখেয়ালি লোক সে, একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেইনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করল জয় কি কাঁদছে। তরুর যন্ত্রণায় বুঝি। ছি, একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্টু রসিক হাসি আর ছটা ভ্রুর নিচে পড়া গভীর চোখ দুটোয় জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখল তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়ছিল। উকিল আরমিনকে দেখা হলো না তার। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা বেশি উঠেছিল। গম্ভীর বিশালাকায় দাড়িগোপের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝল। খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না? জীবন তো অতি নিষ্ঠুর, তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই। তবু বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা। মায়ার টান বলে না এটাকে? তাই তো, কিন্তু কিসের মায়া? দুনিয়ার নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্ন ছাড়া জয় আমিরের মায়া নয় তো এটা? এ তো এক চঞ্চল অদ্ভুত পুরুষের মায়া, যার পারফিউমের কোটাটাও তো রয়ে গিয়েছে। ধুর, কালো জিরে বেটে খাওয়াবে কে এই জয় আমিরকে? আর কাজু বাদামের পাত্রটাই বা বেডসাইডের টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কে? অন্তু আর বাড়িতে গেছিল না। সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর। এতক্ষণে জয় আমির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা, অসুখে মরবে, তবু মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিক্সা থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করলো দুজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তুর এ পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি পাকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারিদিকের অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইয়েরা জানলে বিপদ আপনাদের। আগুন লাগছে ভাবি, কোনো মতে বলল একজন। ভ্রুকুচকে ফেলল অন্তু। কোথায়? ক্লাব ঘরে। ওরা ওখানেই। অন্তুর গা শিওরে উঠল। মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আশঙ্কাতে। অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেয়াল চেপে ধরে। তরুর দু পায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরে রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা। ঠিক তেমনি শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে। অন্তু কুড়িয়ে কুড়িয়ে সেদিন 3টা গোটা ও 2 টুকরো ভাঙা রক্তমাখা ব্লেড পেয়েছিল, যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার। প্রতিটা জানালা দরজা বন্ধ। এখানে মানুষকে 1000 টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে। এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্তু নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তরুণ নগ্ন দেহটায় চাপা দিল। হাত দুটো শক লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তুর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগে শব্দ করে কাঁদতে না ভুললে সেদিন তার কান্নায় আকাশের ভিত বুঝি কেঁপেই উঠত। মমতাহিনার কথা মনে পড়ছিল। সেই ভার্সিটির মাঠ, শীতের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা দিয়ে লোক দেখানো বসে থাকা। কালপ্রিট সেই পলাশি, ভিকটিম সেই এক ধর্ষিতার ছিন্ন ভিন্ন লাশি। শুধু সময় বাজি পাল্টেছে। উপরওয়ালা বুঝি ভোলেন না কিছুই।
এই বাড়িতেই ছোট্ট মমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়ে ফেরে, শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটা ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার ওপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরুর অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিতা হওয়া ছিল? এই অপরাধের এত চমকপ্রদ মাসুল? এটা না ইনসাফি নয়। অন্তু ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয় আমিরের ছবিতে রুমের দেয়াল ভর্তি। সেদিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করলো। মেয়র সাহেব, পাপ ফিরেছে। মেয়র সাহেব, তরুর উপর দিয়ে বয়ে গেছে। হাসবেন একবার? আসুন বরং বাড়িতে একবার, পাপ দেখবেন। তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলোতে কাঁপন ধরে যাচ্ছিল সেদিন। এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে, কথা না শুনতে চাইলে। আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতে পারত না ঘরে। আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিমি পাগলের মতো পোপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে, বারবার হেঁচকি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় ঘুংড়ে উঠল মেয়েটা। পাগলের মতো গঙ্গাচ্ছিল। হামজা দুহাতের বাহু বন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি, চোখই খুলছে না ভয়ে। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই। জয় এলো, খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো। আর মিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে। রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না, চোখে শুলের মতো বিচ্ছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে, তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে। জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝা চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্তু শিওরে ওঠে সেই হাসিতে। এত ভৌতিক সেই হাসি। জয় পারে, কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল। তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল, স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলে চেয়ে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুর মুখের উপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয় আমিরকে ক্ষমা করিস না তরু। তবে সে মরেনি এখনো। নিজের বাঁ হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুল, হাতের ধাতব রূপালি রিস্টলেসটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসফিস করে বলেছিল, আমি এখনও বেঁচে আছি। তোর কবরের ডানে বায়ে মাঝার আর পলাশের দড়হীন মাথা দুটো দাফন করব আমি, কথা দিলাম। তবু ক্ষমা করিস না আমায়, একটুও না কিন্তু, খবরদার। সেদিন কেউ দেখতে পায়নি জয় আমিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওভাবে জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে প্রেস খুলে কন্টেইনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপর করে ধরে ঠক ঠক করে লিটার খানেক পানি খেলো জয়। সে খুব রিল্যাক্স, আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাকনোর ওপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন, পুলিশ আসবে, ইন্টারোগেট করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা এই চ্যানেলটিতে নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আসলে এই গল্পের ক্লাইম্যাক্সের এই ঘটনাগুলো যখন পড়তে যাই তখন আমি নিজেই একেবারে ভেঙে যাই। বিশেষ করে আজকে তরুর এই পরিণতি, তরুর সাথে যা হয়েছে, যদিও একটা গল্প, যদিও এগুলো কল্পকাহিনী, তবুও এই কাহিনীগুলো আমাদেরকে অনেক গভীরভাবে নাড়া দেয়। আমরা নিজেদেরকে সামলে রাখতে পারি না, এমনটাই মনে হয়। তোমাদেরও কি তাই মনে হয় কিনা কমেন্ট করে জানাও। এই পর্বটা আসলে আমার
নিচে রেকর্ড করতে অনেক কষ্ট হয়েছে, স্পেশালি যখন পড়ছি তখন চোখের পানি ধরে রাখতে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, গল্প কিংবা উপন্যাস কিংবা এ ধরনের গল্প কাহিনী জীবনেরই অংশ। যাই হোক, কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। পরের পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।